আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। এই যে ভদ্রলোকরা বুক ফিরিয়েছেন, নাক ছিটকেছেন, তাদের কিন্তু একটু বোঝার জায়গাটা এসছে। উত্তম কুমারের শতবর্ষে তারা একটু তাকে প্রণাম করুক। আর বাবা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে আপনি একটা যা ভুল করছেন। বাঙালির প্যাশন আর অল ইন্ডিয়া লেভেলের প্যাশন এক নয়। দুটো গান প্রথম রেকর্ড করে নিয়ে এসেছিল, একটা হচ্ছে এই বিপিনবাবুর কারণ সুধা। এবারে মুশকিল হলো কি আশাবাদী খেলাঘর নিয়ে। এবার একদিন না দুদিন পরে ফোন করেছে, শোনা ওটা ভীষণ কঠিন লাগছে। বাঙালিদের হচ্ছে যতদিন আপনি বেঁচে থাকবেন, রবীন্দ্রনাথকে কম বঞ্চনা সহ্য করতে হয়েছে। যতদিন বেঁচে থাকবেন, মারা গেলে তখন হা হুতাশ কি ছিলেন। সত্যজিৎ রায়কে বলেছেন নায়ক পেন চাইতে পারে না। বাবা গাইছিলেন ভোলা মন, মানে ভোলাটা বড় করে। তখন এসে বল, বাবাকে খুব বাবু বলে ডাকতো, বাবু একটা কাজ করবি, ভোলাটা একসঙ্গে বলতো। নমস্কার, আজকে আমরা এসেছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী সৈকত মিত্রের কাছে। দাদা কেমন আছেন? আছি, ভালো আছি। আজকে আপনার কাছে আসার উদ্দেশ্যটা হচ্ছে স্বর্ণযুগ নিয়ে কিছু গল্প করা। স্বর্ণযুগের বিভিন্ন ঘটনা আপনার সঙ্গে আমার এর আগে কথা হয়েছে। আসলে এটাকে স্বর্ণযুগ বলা হয়, তার কারণ হচ্ছে দেখুন, নানান ধরনের নানান ধাতু আছে, পাথর আছে, নানানজন নানা রকমভাবে সেটা ধারণ করে। কিন্তু সোনা সবসময় সোনাই থাকে। তার কারণ হচ্ছে তার কোনো মার নেই এবং ক্রমশ তার দাম বাড়তে থাকে। এবং আজকে মানে ছোটোবেলায় শুনেছি, যখন বাবা মায়ের বিয়ে হয়েছে তখন বোধহয় 30 টাকা ভরি ছিল, আর এখন সেটা 1 লক্ষ টাকার উপরে পেরিয়ে গেছে। কাজেই অনেক কিছু ডেপ্রিসিয়েশন হয়, কিন্তু সোনার কোনো ডেপ্রিসিয়েশন হয় না, বরঞ্চ তার ভ্যালুয়েশনটা বাড়তেই থাকে। সেই কারণেই একটা সময়ের, যদি আধুনিক সময়টাকে ধরি, আধুনিক বলতে একটা সময় ছিল ক্লাসিক একটা যুগ গেছে, যে সময় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সেই সময়কার মানে যদি গানের জগৎ নিয়েই বলি, সবাই ছিলেন কিন্তু আসলে আধুনিক গানের কবি এবং স্রষ্টা। একটা সময় আকাশবাণী, যেটা মূল কেন্দ্র ছিল সাংস্কৃতিক আদান প্রদানের, সাধারণ মানুষের কাছে পৌঁছানোর, সেখানে অ্যানাউন্সমেন্ট হতো আধুনিক গান রচয়িতা বা সুরকার ও গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু এক সময় ছিল। কালক্রমে সেটা রবীন্দ্রসঙ্গীত হয়েছে একটা অন্য স্তরে চলে গেছে। হয়তো কিছুদিনের মধ্যে দেখা যাবে সলিল সঙ্গীত হবে। মিড 40s থেকে যদি আমরা ধরি, আধুনিক সঙ্গীতের সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি হয় এবং সেটা পিকে গিয়ে পৌঁছয় হচ্ছে মিড 60s-এ। বহু সমীক্ষা করে দেখা গেছে সারা পৃথিবীর যত সঙ্গীত, যত রকমের সঙ্গীত, আমি ক্লাসিক্যাল পর্যায়টা বাদ দিচ্ছি কিন্তু বারবারই বলছি, সেটা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, ইস্টার্ন ক্লাসিক্যাল সব মিলিয়ে আধুনিক, অর্থাৎ যার মধ্যে কথা আছে, সুরের সঙ্গে কথার মেলবন্ধন আছে এবং তার মধ্যে একটা আধুনিকতার ছোঁয়া আছে। এই যে জায়গাটা যখন থেকে তৈরি হলো, তখন দেখা গেছে সমীক্ষা করে, এটা আমার কথা না, এটা সারা পৃথিবীর সমীক্ষা, যে 1964 সাল সেই সময়টা নাকি পিকে পৌঁছেছিল। তো কাজেই এই 45 থেকে আমি যদি 40 বছর 50 বছর ধরি আধুনিক সঙ্গীতে, তার মধ্যে বাংলার, ভারতবর্ষের তো বটেই, ভারতের একটা অঙ্গরাজ্য হলেও বাংলার প্রভাবটা সাংঘাতিক ছিল। বাংলা সঙ্গীতের প্রভাব, বাংলা ভাষার প্রভাব, ইনফ্যাক্ট বলতে গেলে আধুনিক জগতের পথিকৃৎ যদি আমরা বলা যায় যে নবজাগরণ, তাহলে সেটাও বাঙালির হাত দিয়ে হয়েছে, রাজা রামমোহন রায়। তারপরে যেরকমভাবে ক্রমশ এগিয়েছে, বাঙালিদের একটা ভীষণ প্রভাব সারা ভারতবর্ষের সমস্ত কিছুর মধ্যে ছিল। সেটা সঙ্গীত হোক, সেটা ইলেকশন কমিশনের যিনি প্রথম ছিলেন তিনিও বাঙালি, সুকুমার সেন। আজকে বন্দে মাতরম জাতীয় সঙ্গীত হিসেবে বলা হয় তার, সেটাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের ন্যাশনাল অ্যান্থেম, তাও রবীন্দ্রনাথ ঠাকুর। কাজেই বাঙালিদের উপেক্ষা করার একটা প্রবণতা, মহাভারত ট্রান্সলেশন সেও কালীপ্রসন্ন, হ্যাঁ, সিংহ, সবই সবই হয়েছে। তো কাজেই
একটা জিনিস বলা যেতেই পারে যে মানসিকতায় বলুন, ভাবনায় বলুন, সৃষ্টিশীলতার দিকে বলুন এবং উদারতার দিকে বলুন, সব দিক দিয়ে কিন্তু বাঙালিরা এগিয়ে ছিল এবং এগিয়ে এখনো আছে। একটা সময়ের পরে মনে হলো যে একটা জায়গায় আমরা এসে যেন থমকে গেছি, মানে এই যে সৃষ্টিশীলতাটা ক্রমশ হতে হতে, এটা তো স্বাভাবিক যে মানে একটা পিকে চলে যাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু স্যাচুরেশন পয়েন্ট যেটা বলে, পয়েন্টের থেকে যদি মিড 60s হয়, তাহলে বলতে হবে তারপর থেকে অল্প অল্প করতে হলেও সেটা এসে ওই 90-এর পরের থেকে মানে 2000 সাল যদি আমি মানে বেঞ্চমার্ক ধরি, তাহলে এই যে 55 বছর 45 থেকে 2000 এর মধ্যে যে সময়টা যারা সৃষ্টি করে গেছেন তাদের সৃষ্টিটা কিন্তু আমার কথায় অমরত্ব লাভ করেছে। সেই কারণেই আমরা স্বর্ণযুগ বলি। একদম, এই ব্যাখ্যাটা দারুণ করলেন আপনি। এবং আমি কিন্তু আমার মতো করে বলছি, খুব ভালো। এটা অনেকেই বলতে পারে যে না আবল তাবল বকছে, হতেই পারে, আমার যেটা মনে হয় তাই বলছি। এবং তার মধ্যে বাংলায় যদি আসি, বাংলায় সঙ্গীতের মধ্যে যদি আসি, তাহলে বলতে হবে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, ডিএল রায়, রজনীকান্ত সেন, নজরুলের হাত দিয়ে একটা অভূতপূর্ব জায়গায় পৌঁছেছিল, সেই ব্যাটনটা কিন্তু টেনে নিয়ে চললেন হচ্ছে পঙ্কজ মল্লিক। যদি রবীন্দ্রসঙ্গীতের দিকে আসি, দেবব্রত বিশ্বাস, জর্জ বিশ্বাস যাকে বলা হয়, তার ওইরকম একটা মানে আমার মনে হয় দেবব্রত বিশ্বাস যখন গান করতেন ওই রবীন্দ্রসঙ্গীতই গাইতেন, কিন্তু সেটা দেবব্রত বিশ্বাসেরই গান হতো। এই যে ভাবনাগুলো মানে আমি ক্রমশ এগোচ্ছি এবং এই যে বেড়াগুলো রয়েছে কারোর তৈরি করা, সেগুলো হয় ভেঙে ফেলে এগোচ্ছি, নয় টপকে এগোচ্ছি। এটা কিন্তু বাঙালিদের দ্বারাই সম্ভব। নেতাজি সুভাষচন্দ্র বোস তাই করে দেখিয়েছেন। তো কাজেই এরকম যারা, তারপরে ধরুন আমি বলছি সলিল চৌধুরী আমার প্রতিবাদের ভাষা 1946 সালে লেখা, যদিও আইপিটি এর হয়ে তিনি রাস্তায় রাস্তায় গাইতেন। আমার বাবা ওই উত্তর 24 পরগনায় তখন আইপিটি এর একটা নৈহাটিতে বাড়ি ছিল, কাঁচরাপাড়া ছিল একটা বড় জায়গা, মানে কাঁচরাপাড়া মূল শহর, মানে যেখানে গিয়ে আর কি এই সমস্তগুলো হতো, নৈহাটিতেও হতো। আর আমাদের একটা বড় সড়ো বেশ বাড়ি ছিল, আমার ঠাকুরদাদা ডাক্তার ছিলেন, বিশাল বাড়ি ছিল, সেখানে এসে রাত্রিবেলা সব শুয়ে টুয়ে পড়তেন। গভীর রাতে সলিল যেটু ঘুম থেকে উঠে বাবাকে বলছেন, শোন ওই একটা গান তৈরি করছিলাম, সেকেন্ড পার্টটা মাথায় এসছে, শুনবি? উনি গুনগুন করে শোনাচ্ছেন, ডাকিনি যোগিনী এলো শতনাগিনী এলো পিশাচেরা এলো রে, মানে কোনো এক গায়ের বধূর সেকেন্ড পার্টটা। এই যে জায়গাগুলো, এই যে উত্তরণটা, এবং একটা সময় সলিল চৌধুরীকে স্ট্যাম্প করে দেওয়া হলো তিনি হচ্ছেন মানে বাম পন্থা অবলম্বন, হতেই পারে সেই সময় তো একটা বাম আন্দোলন বা একটা হয়েছে, সেটা অ্যাকচুয়ালি ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন ছিল। এবং সে অন্যরকম গান করে বলে তাকে সেখান থেকে বহিষ্কার করা হলো, এক্সপেল করা হয়েছে। যে কারণে সলিল যেটু এটা বেশ কিছু গানে আর কি বলেও গেছেন, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। এটা কিন্তু একটা গান, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, এটা কিন্তু একটা স্যাটার এবং ওটা বামপন্থীদের এগেনস্টেই বলা। কিন্তু আচ্ছা, আমি সেটা বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী এইসব কথা বলছি না, কিন্তু আমি বলছি যে এই যে আমাদের দেগে দেওয়া হয় যে এ অমুকপন্থী, সে তমুকপন্থী, সৃষ্টিকারীদের কোনো পন্থী হয় না। আমার যা মনে হয় আমি সেটা বলছি, যদি আমি সত্যিকারের সৃষ্টিশীল মানুষ হই। এরপরে তার পর সঙ্গীতকার বলুন, গীতিকার বলুন, মানে একসঙ্গে মানে মোটামুটি 1919 সালে মান্নাদের জন্ম, 1920 সালে হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম, 1921 সালে ধনঞ্জয় ভট্টাচার্য জন্ম, সত্যজিৎ রায়ের জন্ম, একটু পরে মৃণাল সেন, মানে সব দিক দিয়ে 1926 সালে উত্তম কুমার, 1929 সালে আমার বাবা কিশোর কুমার, লতা মঙ্গেশকর। এখানে একটা জিনিস একটু আমি আপনি ইন্টারাপ্ট করি, অদ্ভুত ব্যাপার, দুজনেই 29 সালে জন্ম এবং দুজনেই চলে গেলেন 87-এ। হ্যাঁ, এবং এক মাসের গ্যাপে। হ্যাঁ, সেপ্টেম্বরে, বাবা নভেম্বরে, রাইট। হ্যাঁ, কিশোর কুমার 13 অক্টোবর, আর উনি বোধহয় নভেম্বরের 15। এটা কোইন্সিডেন্স, এটা কোইন্সিডেন্স তো আছে, কিন্তু বাবা অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, কিন্তু
কিশোর কুমারের তো সেরকম কিছু ছিল কিছুই না। না। যাই হোক, কিশোর কুমারের সঙ্গে তার প্রথম দেখা কি নকরির সময়? কিশোর কুমারের সঙ্গে খুব সম্ভবত নকরির সময়। আমি এই ব্যাপারটা সঠিক বলতে পারবো না, কারণ এই নিয়ে আলোচনা হয়নি, কিন্তু আমি মনে হয় নকরির সময়। সেই সময় সলিল চৌধুরী নিয়ে গেলেন। সলিল চৌধুরী নিয়ে গেলেন বলতে কি, তখন সলিল চৌধুরী এমন একটা জায়গায় সারা ভারতবর্ষে, মানে অনেক পরে এই সমস্ত গল্প টল্প যখন বলে ওই তোদের ওই লতা বুঝেছিস আমার সঙ্গে গান করার জন্য আমার পেছন পেছন ঘুরতে, এসব বলতো, মজা করেই বলতো। কিন্তু তখন সলিল চৌধুরী একটা মানে সেন্সেশন। এবং ওই যে বললাম যে উদারতা, সলিল যেটু তো পেডার রোডে থাকতেন আর কি, যদিও খুব বিরাট বিলাসবহুল থাকতেন তা তো নয়, কিন্তু বাংলা থেকে কেউ যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে কেউ যাচ্ছে, কোনো শিল্পীরা আস্তানা কোথায়, হয়তো মাটিতেই শুয়ে পড়ছে সলিল জেঠুর বাড়ি। সেরকমভাবে বাবা গেছেন, দ্বিজেন কাকু গেছেন, এরা সব বন্ধু বান্ধব। নির্মলেন্দু চৌধুরী গেছেন, নচিকেতা ঘোষ গিয়ে থাকতেন, এরকম আর কি। আমার মনে হয় নকরিতে যখন ওই ডুয়েট গানটা হয়, কিশোর কুমার বাবা, শঙ্কর দাশগুপ্ত, তখন ওই এই বোধহয় বন্ধুত্ব হলো। বন্ধুত্ব ঠিক হলো কিনা আমি বলতে পারবো না, তবে একটা জিনিস হচ্ছে, দেখুন এদের মধ্যে একটা জিনিস তো ছিল যে আমি আমার জায়গাটায় আমি কিন্তু আমি জানি আমি কে, বা অন্যজনও টের পেতেন যে মানে ওর মধ্যে কি আছে, যার জন্য আমি বলছি যে মিউচুয়াল রেসপেক্ট যেটাকে বলে। আমি দেখেছি হেমন্ত জেঠুর পা ছুঁয়ে প্রণাম করছেন, হেমন্ত জেঠু কিন্তু নিচু হয়ে বাবার মানে জানুটা স্পর্শ করছেন, মানে মিউচুয়াল রেসপেক্ট। বয়সে তো অনেক বড়, হেমন্ত জেঠু 9 বছরের, হেমন্ত দা বলতেন। যাই হোক, তো এই মিউচুয়াল রেসপেক্টগুলো কিন্তু এদের মধ্যে ছিল। এবং যেহেতু হয়তো কিশোর কুমার এবং বাবা একই বয়সী, খুব মজা করে পরে যখন বিভিন্ন সময় গানের জন্য কলকাতাতে এসেও গান করেছেন, এবং ওনার তো একটা মানে অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করতেন, মানে কী করবেন খুব আনপ্রেডিক্টেবল ছিলেন আর কি কিশোর কুমার। তো বাবার কাছে শোনা কিছু যে পদ্মগোলাপ বলে একটা ফিল্মের গান NT1-এ এসে রেকর্ড করলেন কিশোর কুমার। ওই একটা গান আছে ফিরে যাও ফিরে যাও, ওই গানটা আর আরতিদির সঙ্গে একটা ডুয়েট ছিল, মেঘার কুয়াশায় হোক নাই লুকোচুরি খেলা। তো অন্য যে গানটা, কিন্তু দুজনে একই বয়সী, কিন্তু দুজনেই দাদা বলতে। বাবাকে বলছে কিশোর দা, আবার উনিও শ্যামলদা বলতেন। আবার অনেক সময় দাদরা বাবু বলতেন, মানে দাদরাতে সুর মানে 6-3-4 বা 6-8 সুর বেশি করেছেন বলে দাদরাবাবু বলতেন। মজার লোক সব, অসাধারণ। বলছেন যে ওই গানটা যখন রিহার্সাল হচ্ছে, হঠাৎ ওই পুরনো স্টুডিও তো বিরাট উঁচু উঁচু বড় বড় দরজা, ওখান দিয়ে বেয়ে ওঠার চেষ্টা করছে। কী হলো বলে, গানটা শুনে ভয় লাগছে। আরেকবার হয়েছিল বন্দি বলে একটা ফিল্মের, বম্বেতে এটা, তখন ওই গৌরীকুঞ্জে গেছেন বাবা, জিসে यार का सच्चा प्यार मिले মনে না রং লাগলে পরে, বাংলা হিন্দি দুটোই ছিল। সেখানে গেছেন, তখন একটা ওনার ওপর একটা ব্যান এসছিল 75-এতে মনে হয়, 76 না, 75-এ হয়েছিল, মানে ব্যান্ডটা হয়েছিল 76-এ। তার কারণ হচ্ছে একটা ফান্ড রেজিং অনুষ্ঠান ছিল, সেটা দূরদর্শনে পুরোটা কভার করা হবে, ওনাকে গাইতে বলা হয়েছিল। উনি বলেছিলেন আমি পয়সা ছাড়া গাইব, মানে আমার এই রেমুনারেশন আপনারা দেবেন, আমি গাইব। এবং সেটা তখন প্রধানমন্ত্রী ছেলের কথাই হচ্ছে, তার কথাই তিনি বলেছিলেন, এই হলো ঘটনা, আমি বলে দিলাম। তো যাই হোক, তো সেই ব্যান যখন উঠেছে 77 সালে বা 76-এর শেষে, 6 মাসের মধ্যে ব্যান ছিল। এবার বাবা গেছেন আর কি, তার হয়তো 1-2 দিন পরে বা 1 সপ্তাহের মধ্যে, যাই হোক। তো উনি বলছেন যে দেখুন শ্যামলদা, আপনাদের দেখলেই ভালো লাগে। আর কে খান্না বলে কেউ একজন ছিল হয়তো দূরদর্শনের ডিরেক্টর, তার উপর খুব রাগ। ওই সমস্ত অদ্ভুত ধরনের লোকজন এরা করে, আমার 6 মাস কীভাবে নষ্ট হয়ে গেল বলুন তো। তো বাবা বলেছেন এত পয়সা নিয়ে করবেন কি? তখন বলছি, ও শ্যামলবাবু আপনি কি CBI-এর লোক নাকি? বলছে আমি জানি আপনি কোথা থেকে কোথায় টাকাগুলো রাখেন। বলে না না, আপনি যেটা বলছেন তার ঠিক উল্টো দিকে রাখে, আপনি যে গাছটা দেখছেন তার উল্টো দিকের কোটরে আমার সব, এই ধরনের কোটরে। এবং ইভেন এটাও হতো যে উনি
গান রেকর্ডিং করছে তখন তো লাইভ। আব্দুল বলে একজনই ছিল ওনার ড্রাইভার কাম সব কিছু, সেক্রেটারি। সেক্রেটারি, চা বানানো থেকে এভরিথিং। ওদিক থেকে সিগন্যাল না আসলে গানটা ঠিক মতো গাইতেন না, সিগন্যাল এলো গান গেয়ে চলে গেলেন, এইরকম। পয়সা এসে গেছে। হ্যাঁ, প্রডিউসার এসে গেছে, পয়সা পেয়ে গেছে। তো দেখুন, প্রফেশনাল মানুষের এটাই হওয়া উচিত। কারণ আপনি কেমন আছেন আপনার চলে যাওয়ার পর কেউ খবর রাখবে না। আমরা দেখেছি এখানে অখিল বন্ধু ঘোষকে, তার গান অন্যরা গিয়ে অনেক ইয়ে করেছেন, কিছু কিছু সবাই মিলে আমরা দিয়েছি, কিন্তু ওই রকম একজন আর্টিস্টকে ওইভাবে প্রায় অর্ধভুক্ত অবস্থায় দিনের পর দিন, মাসের পর মাস কাটাতে হয়েছে। তো কাজেই আমার এটা একটা শিক্ষা, নিজেদের বলতে পারে যে তাহলে কি ব্যবসা করা, টাকা রোজগার করাটা কিন্তু ব্যবসা না। আমি আমার শ্রমের বিনিময়ে যে টাকাটা রোজগার করছি, এটা আমার এটাই আমার কাজ। তো কাজেই এখন অনেকের ওরকম আগেকার দিনে এই ছিল ওই ছিল, আর তখনকার দিনের 1 টাকা আর আজকে 100 টাকার অনেক তফাৎ আছে। না, সেই তো মানে অর্থের অভাবে সেই সময় তো তুলসী চক্রবর্তী, নৃপতি চট্টোপাধ্যায়, তুলসী সবাইকেই চক্রবর্তী সাংঘাতিক কি অবস্থায় ছিলেন, এবং তার থেকেও বড় কথা যে আমাদের অ্যাসোসিয়েশন যখন তৈরি হলো, মানে আমাদের একটা সময় এসে মনে হলো, আমরা 92 সালে দেখলাম যে কলকাতায় গান করা একরকম, যেই কলকাতা ছাড়িয়ে নদীর ওপারে চলে যাচ্ছি, লিলিওতে যাচ্ছি, মানে হারমোনিয়াম তবলা উঠছে, মানে আমাদের বাংলা গানের সেটাই ছিল। তার সঙ্গে কেউ কিবোর্ড, কেউ অ্যাকর্ডিয়ান, কেউ গিটার ইত্যাদি ইউজ করতো, ঠিক আছে। তবলা হারমোনিয়াম উঠছে, গান গাওয়া তো দূরে কথা, তখনই হই হই করতে শুরু করলো। আমার এটা তো একটা বিহিত করা দরকার। তখন মানবেন্দ্র মুখার্জি, মানব কাকু আমাদের বলল, শোন, আমরা বেশ কয়েকবার চেষ্টা করেছি একটা গিল্ড করার, সেখানে আমাকে বলে তোর বাবাও ছিলেন, হেমন্তদা ছিলেন, বালসারাজ ছিলেন, সলিলদা ছিলেন, কিন্তু ওই একটা দুটো মিটিংয়ের পর আর কিছু হয়নি। তোরা কর, আদারওয়াইজ বাংলা গানকে বাঁচাতে পারবি না। আচ্ছা, আমরা তখন এখানে ওখানে সব নানা রকমভাবে ব্যবস্থা করে আমরা অ্যাসোসিয়েশন তৈরি করলাম, এবং আমরা 95 সালে ঠিক করলাম যে আমরা বাংলা গান নিয়ে 7 দিনের একটা উৎসব করব। কোথায় হবে? রবীন্দ্র সদনে হবে, ইউনিভার্সিটি ইনস্টিটিউটে হবে, গিরিশ মঞ্চে হবে। তো তখন আইএনসি মিনিস্টার বুদ্ধদেব ভট্টাচার্য, বুদ্ধবাবুর কাছে গেলাম, বললো হ্যাঁ করুন না, কিন্তু আমরা টাকা দিতে পারবো না, মানে টাকা আপনাদের কাছ থেকে চাইছি না, আপনারা এটা, আমরা বাকিটা সমস্ত কিছু করব, এখানে একটু মেলা গোছের করব, ইত্যাদি ইত্যাদি যা যা করার আমরা করব, আপনি শুধু এই হলগুলো যদি তার জন্য যদি টাকা দিতেও হয় খুব কম। বললেন হ্যাঁ আমি সেটা ব্যবস্থা করে দেবো। ওয়েল, আমরা শুরু করলাম। এইটাই হচ্ছে আজকে কিন্তু সঙ্গীত মেলা যেটা হয় 7 দিন। আচ্ছা, এখন পুরোটাই সরকারি, কারণ সিস্টেমে চলে এসছে। আমরা যেটা বেসিক্যালি বলতে চাইছিলাম যে স্বর্ণযুগটা এমন একটা সময়, যে সময়ে আমরা প্রত্যেক শিল্পী, প্রত্যেক সুরকার, প্রত্যেক গীতিকার, ইভেন আমরা খুব এটাকে আমরা একটু উপেক্ষা করে যাই, যারা মিউজিশিয়ানস ছিলেন তারা প্রত্যেকে কিন্তু ওই সমদরের। কারণ এখন আমি বলবো, খারাপভাবে বলছি না, কিন্তু লাইভ রেকর্ডিং যদি, তখন তো লাইভ রেকর্ডিং হতো, লাইভ রেকর্ডিং যদি দেওয়া হয়, নোটেশন যদি দেওয়া হয়, সারা দিনে, আমি ইনক্লুডিং সিঙ্গার বলছি, সারাদিনে একটা গান ঠিক করে হবে কিনা খুব সন্দেহ। ওনারা দাঁড়াতেন, গেয়ে দিতেন। এই যে তফাৎটা, এই তফাৎটাই কিন্তু ওই স্বর্ণযুগের সঙ্গে এখনকার তফাৎটা, যে কারণে আমরা স্বর্ণযুগটাকে মনে করি। এবং আপনি দেখবেন যে কোনো যদি প্রতিযোগিতামূলক কোনো কিছু হয়, সেটা জি সারেগামাপা হোক, ইন্ডিয়ান আইডল হোক, যে ভাষাই হোক, আমরা কিন্তু ওই 60, 70, 80 দশকের গান নিয়ে একজন সিঙ্গারকে কিন্তু বিচার করি। তার কারণ হচ্ছে বেসিক জিনিসটা ঠিক ছিল। মানে আমি একটা, সব ভুল হয়ে গেল, মিউজিশিয়ানস বাজালো না, খালি গলে আমি একটা গান গেয়ে কিন্তু আমি ওটাকে জাস্টিফাই করতে পারবো, কারণ ওই বেসিক জিনিসটা, মানে সেটা বাংলা কি হিন্দি, যে কোনো ভাষা, যে কোনো ভাষা, ঠিক কথা। এই যে জিনিসটা, সেটা সেই সময় ছিল বলে স্বর্ণযুগ, অ্যাবসলিউটলি একদম স্বর্ণযুগ। উনি তো নৈহাটি থেকে এখানে এলেন, মানে আপনার বাবার কথাই বলছি, নৈহাটিতে এখানে এলেন,
এখানে আছে আইপিটিএতে, বোধহয় সম্ভবত আগে বোধহয় আইপিটিতে বোধহয় যোগ না নৈহাটিতে থাকতেই আইপিটি এর ওখানে আচ্ছা, হ্যাঁ, যেটা তখন আপনি কাঁচরাপাড়া যেটা বললাম বলছিলেন, যে হ্যাঁ। কাঁচরাপাড়া বললেন। কলকাতায় আসার পরে আইপিটি এর সঙ্গে সেরকম কোনো যোগাযোগ ছিল না। অথচ কলকাতায় অনেকগুলো শাখা ছিল সেই সময়। হ্যাঁ সে হতে পারে। ওইখানে অ্যাকচুয়ালি যোগাযোগটা হচ্ছে সলিল চৌধুরী চৌধুরীর হ্যাঁ সঙ্গে। এবং এই যে ও আলোর পথযাত্রী ইত্যাদি, এটা আমার বাবা এবং আমার ছোট পিসি সেও খুব ভালো গান করতো, কিন্তু আমার দাদু তো গানই করতে দেবে না, মেয়ে তো নই, ছেলেকেই গান একটু করতে বলুন দেবো তো না। এই ঘটনাটা একটু বলুন। তখন তো এই রাস্তায় রাস্তায় গণসঙ্গীত মানে Yeah. স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত করা নিয়ে সমস্ত রাস্তায় রাস্তায় ঘোরা হতো। সেই সময় ওই নৈহাটি, কাঁচরাপাড়া, তখন তো কল্যাণী সেরকমভাবে হয়নি, কাঁচরাপাড়া এই জায়গাগুলোতে খুব বর্ধিষ্ণু জায়গা ছিল, প্রচুর ডাক্তারদের ভিড়, এছাড়াও অন্যরকম জুট মিলগুলো খুব সক্রিয় ছিল, সেখান থেকে লোকজন জড়ো হতো। এই ভারত সরকার মানে ভারত সরকার বলতে ব্রিটিশ সরকারকে উৎখাত করো, এটার জন্যই কিন্তু আইপিটি এর জন্ম। তো সেইটাতে সলিল চৌধুরীর এই যে মানুষকে উদ্দীপনায় ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য যে গানগুলো তৈরি করলেন, রিসাম আলো ধান হো ইত্যাদি ইত্যাদি, মানে এক একটা কারণে এক একটা গান তৈরি হয়েছে। যাই হোক, ও আলোর পথযাত্রী গানটা, ও আলোর পথযাত্রী এই গানটা রাস্তায় যখন গাওয়া হতো তখন সলিল জেঠু একটা বিরাট উদাত্ত গলা ছিল। মানে আমরা যখন এরকম হয়েছে কলকাতার 300 বছরের সময় যখন অনুষ্ঠান করেছি সলিল জেঠুর এতেই, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে দরবার হলে অনুষ্ঠানটা হয়েছিল, সেখানে এই সমস্ত গানগুলো সব আমরা মানে একসঙ্গে কোয়ারে গাইতাম, আর সোলো গানও ছিল ইত্যাদি। মানে আমরা অন্তত 25-30 জন একসঙ্গে গাইছি, একা সলিল জেঠুর গলা ওই 25-30 জনের থেকে বেশি জোর। আমি জিজ্ঞেস করি এত জোর কি করে হয়, বলে তোরা তো মাইক্রোফোনে গাস, আমরা তো ছোটবেলা থেকে খালি গলায় গেয়েছি, ওই জন্য না এক একজনের হয় গলার জোর খুব বেশি। এনিওয়ে, তো সেইগুলো তো বাবাকে বলতেন তুই গা, লিড কর, এই কর সেই কর, এরকমভাবে সেখান থেকে আর একটু ওইখান থেকে একটা ভালো লাগা, ভালোবাসার মানে সুন্দর একটা দাদা ভাইয়ের সম্পর্ক। সলিল যেটুকু তো বয়সে বড় ছিলেন, বছর 4-এর বড় তো বটেই, বছর 3-এর বড়, সেরকম। হ্যাঁ তাই তো হচ্ছে 29 এখন 4 বছর 4-এর বড়। হ্যাঁ, উত্তম কুমারের সঙ্গে প্রথম পরিচয় কি, সেটা কি 74? এইটা বাবা ঠিক স্বাধীনতার পরে, স্বাধীনতা মানে 47-এ হলো, 48-এ বাবার সঙ্গে মানে তখন জাস্ট ম্যাট্রিক পাস করে ইন্টারমিডিয়েট পড়ছেন আর কি। বাবাকে আমার ঠাকুরদাদা বললেন তুমি ওসব গান টান ছাড়ো, ও দিয়ে কিছু হবে না, তোমাকে ডাক্তারি পড়তে হবে, তার জন্য একটা জায়গায় বলছে তোমার দিয়ে কলেজ পড়ার পরে তখন ওই কী বলে মহসিন কলেজে যেহেতু মহসিন, হ্যাঁ, কারণ চুঁচুড়াতে হচ্ছে বাবার মামা বাড়ি, মানে আমার ঠাকুমা হচ্ছে চুঁচুড়ার মেয়ে আর কি, মহিলা। আচ্ছা, তো সেখানে মামাবাড়িতে গিয়ে থাকতো মহসিন, মানে এপার ওপার তো, এপার ওপার তো যেহেতু আসতো, বলছে তোমাকে এই মাঝে মাঝে এইখানেও আসতে হবে, এইটাতেই ঘোরা ভর্তি। আর এর মধ্যে ওই মহসিন কলেজে গিয়ে বাবার থেকে বয়সে 2 বছর বড় হয়তো, কিন্তু একাডেমিক কেতে 1 বছরের সিনিয়র ছিলেন হচ্ছে সতীনাথ কাকু। ওরা ওইখানে ওই সেই যা হয় কলেজে, তো আমরা তো বেঞ্চ পিটিয়ে গানই করতাম, পড়াশোনা কি করতাম, তো সেইখানে শুনে তখন সতীনাথ কাকু ফার্স্ট মাথায় ঢোকে, শ্যামল তুই আধুনিক গানটা যা গাইছিস, কী সব নানা রকম সমস্ত গান টান ছিল, তো তুই কিন্তু কলকাতায় যা, এখানে পড়ে থাকলে হবে না। এই যে মাথায় ঢুকেছিল, এটার পেছনে হচ্ছে সতীনাথ কাকু। তখন মাঝে মাঝে অফ ডে পেলে কলকাতায় চলে আসতো, কোথায় কী অনুষ্ঠান হচ্ছে, ওইখানে গিয়ে প্রথম মাথায় ঢোকে একজনের গান শুনে অভিভূত, সে হচ্ছে সুধীরলাল চক্রবর্তী। এবং মাথায় ঢোকে যে সুধীরদার কাছে আমায় গান শিখতেই হবে। তার আগে নৈহাটিতে বেশ কিছু আছে, দুলতি কাকা সুধীরলাল চক্রবর্তী তখন বোধহয় বিরাট জায়গায় ফাংশন করছেন, যারা শুনেছি ভানু বন্দ্যোপাধ্যায় পর্যন্ত তার কাছে যাচ্ছেন অনুষ্ঠানে। আর এটার একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে সুধীরলাল চক্রবর্তী তখন একটা ইনস্টিটিউশন, মানে সুধীরলাল চক্রবর্তী ড্রিঙ্ক করতেন, সুধীরলাল চক্রবর্তী মানে ওই অবস্থাতেই গান করতেন, কিন্তু তার কাছে তখনকার দিনে, তখন তো আরও বেশি অনেক, মানে আপনি ভাবুন 52-তে মারা গেছেন, তো সেইখানে তার সেই সময় কতখানিটা রক্ষণশীল ছিল তখন বাঙালি সমাজ, সেখানে কিন্তু মহিলারা গান তার কাছে শিখতে যেত। তার কারণ হচ্ছে
সুধীরলাল চক্রবর্তীর এটাও বোধহয় আমি রেকর্ড কিনা বলতে পারবো না, কিন্তু একটা দৃষ্টান্ত যে একটা গান মানে ওনার সুরে একটা গান, তখন তো গিয়ে গিয়ে গাইতো, তখন রেকর্ডিং সিস্টেম ছিল না মানে আকাশবাণীতে, লাইভ ওইটা সমস্ত লাইভ হতো। তো একই গান সকালবেলার সিটিংয়ে একজন গেয়েছেন, বিকেলবেলার সিটিংয়ে অন্য আরেকজন গেয়েছেন, সন্ধেবেলা বা রাত্রিবেলার সিটিংয়ে আরেকজন শিল্পী গেয়েছেন, মানে এত পপুলার ছিলেন। তার কাছে গান শিখতে হবে। এবার কোথায় থাকবে, প্রথম যখন বাবা আসলেন, যেটা আপনি প্রথমে বলছিলেন উত্তম কুমার, তখন ওই চক্রবেড়িয়া রোডের পাশে ওখানে মোহিনীমোহন রোড, সেইখানে হচ্ছে আমার বাবার পিসির বাড়ি, ছোট পিসির বাড়ি। প্রথম এসে ওইখানে ওঠে এবং যোগসূত্রে কথা বলতে বলতে মানে তার একটা মানে রাস্তার পরেই ওপারেই হচ্ছে গিরিশ মুখার্জি রোড। এই দুজনের বন্ধুত্ব শুরু হয় এবং তখন কিন্তু উত্তম কুমার হয়নি, তখন নাম ছিল অরুণ। দুজনেরই চোখে স্বপ্ন যে উত্তম মানে তখন হয়তো জাস্ট চাকরিতে ঢুকছে বা ঢোকেনি, এরকম একটা সেই সময়কার বন্ধুত্ব, মানে কোনো প্রফেশনাল বন্ধুত্ব নয়, কিন্তু পাড়া একদম পাড়ায় বসে থাকা এবং দুজন চোখের স্বপ্ন, একজন নায়ক হবে আর একজন গায়ক হবে। সেটা কিন্তু শেষ দিন পর্যন্ত সেটাই কায়েম ছিল। যাই হোক, তো এবার মানে বাবার কাছে এরকম শুনেছি, একটা সুন্দর ফুটফুটে একটা মেয়ে, তখন ক্লাস 8-9 পড়ে, যাচ্ছে আসছে, মানে স্কুল থেকে ফিরে আসছে যাচ্ছে ইত্যাদি। মানে উত্তমবাবু বলছে এই মেয়েটাকে না আমার খুব ভালো লাগে, কালক্রমে তাকে বিয়ে করে, গরিব গরিব গরিব। যাই হোক, তো এগুলো তো এই করতে করতে তারপরে বাবা চলে এলেন 49-50-এর সময় ওই লেক মার্কেটে, মানে জনক রোডে হচ্ছে সুধীরলাল চক্রবর্তী বাড়ি, ঢুকে রাধুবাবুর দোকানের উল্টো দিকে ওই জায়গাটা বোধ হয়, উল্টো দিকে একটা ছোট্ট চায়ের দোকান ছিল, সেটার মালিক ছিল রাধুবাবু। ও হ্যাঁ, এইটাই এরাই গিয়ে হ্যাঁ শিল্পীরা ওখানে বসে, ওই যারা ছাত্র ছাত্রী এবং সুধীরলাল চক্রবর্তী, এরা বসে রাধুবাবুর চায়ের দোকানটাকে ব্র্যান্ডিং করেছে। যাই হোক, তো সেই এটা কিন্তু ওইখানে থাকার জন্য মহারাজা নন্দকুমার মানে লেক রোড ওইখানে ক্রসিংয়ে ওইখানে একটা বাড়ি ভাড়া করে উঠে আসে এবং একটা মেসে থাকতে শুরু করে। আচ্ছা, ওইখান থেকে হেঁটে হেঁটে কাছাকাছি 5 মিনিটে পৌঁছে যায়। তো ওইখানে ঠিক মোড়ে এক বাড়িটা এখনও রয়েছে, আমার মায়ের এক পিসি বিধবা এবং মায়ের মামা, বেশ কয়েকজন মামা, তারা ঢাকার লোক, বিক্রমপুরের লোক, তারা ওইখানে এসে থাকতে শুরু করে। তাদের সঙ্গে সমবয়সী, কেউ একটু বড় কেউ একটু ছোটো, এরকমভাবে। গঙ্গা দাদু বাবার সঙ্গে একদমই একই বয়সী ছিলেন আর কি, পিসি আর কি, পিসি বলতেন আর কি, মায়ের পিসি। তিনি অপূর্ব রান্না করতেন, আর এদের তো কোনো খাওয়া থাকার কোনো ঠিক নেই। ওই যে পিসি কিছু একটা রান্না করবে, ওই লোভে লোভে যেত, গিয়ে এই মায়ের যে মামার বড় মামা, যে তার খুব বন্ধু ছিল হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায়, সেও একটা সময় গিয়ে এসে ওইখানেই থাকতে শুরু করলো প্রায়। মানে এরকমও গেছে। তারপরে যখন সুধীরলাল চক্রবর্তীর ছাত্র হিসেবে সুধীরলাল চক্রবর্তীর সঙ্গে যায়, এই করে সেই করে, তখন ভানু বন্দ্যোপাধ্যায় বলে আমিও যাই। এটাই হচ্ছে ব্যাপারটা। এবং এরকমও হয়েছে যে একটাই ধুতি একবারকে চেয়ে পড়ছে, একবারকে চেয়ে পড়ছে, এরকম মানে কীরকম লাইফ ছিল। তো সেই সূত্রে আর কি বলছি, মানে মায়ের সঙ্গে আলাপও ওইখানে, যার জন্য আমার মা প্রথমে মামা বলতেন, মামার বন্ধু মামাই বলতেন। তারপরে যা হয় আস্তে আস্তে। আর গানের জগতে ঢোকা, সেটাও সুধীরলাল চক্রবর্তীর হাত ধরে। সুনন্দার বিয়ে বলে একটা ফিল্মের গান, 48 কি 49, 19-20 বছর বয়স, 49 আমি যত 20 বছর বয়স। এবার গানটা একটা ডুয়েট গান। ডুয়েট গানের আরেকজন হচ্ছে সুপ্রীতি ঘোষ, তখন খুব নাম করা, তার সিনিয়রও একটু। এবার এটা সুপ্রীতি পিসির কাছে শোনা যে জানিস সুধীরদা বললো যে একটা ছেলে তোমার সঙ্গে গাইবে, বুঝেছ, খুব ভালো গায়। কী নাম?
শ্যামল, চিনি না, মানে এটা সুপ্রীতি আন্টির মানে ভার্সনটা বলছি। বলে এবার তখন কি হতো, তখন তো এত কিছু ছিল না, মানে মাইক্রোফোন খুব বেশি ছিল না, মানে সব গ্রুপ গ্রুপ করে হতো। আর ডুয়েট গান বা কোরাস গান হচ্ছে একটা মাইক্রোফোনেই গান, যে যখন গাইছে সে আগে চলে আসছে, একজন পিছিয়ে চলে যাচ্ছে, দুজনে যখন গাইছে ইকুয়ালি সামনে আসছে, মানে সেইগুলো একটা মানে ওটাও একটা লেসন ছিল আর কি। যেমন এই যে দ্বিজেন কাকুর কাছে শোনা মহালয় যে জাগো করে বেশ খানিকক্ষণ ধরে রাখা, আমি এটা কি এরকমভাবে বলে না, আমরা তো সব বসে আছি, আমি একজনের পেছনে ছিলাম বা একটু দূরে ছিলাম, এবং গানটা ধরে আমি এগোতে 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 মাইক্রোফোনের সামনে যেতে যেতে জাগোটা ধরে, তো লাইভ, তো এটা তো লাইভ, এবং যেটা আমরা শুনি সেটা কিন্তু লাস্ট 67 সালের লাইভ। সুপ্রীতি বিশি বলছে, বলে এই সামনে এসছে, আমি দেখছি এ তো ড্রিঙ্ক করে রয়েছে, ওইটুকু ফুটফুটে ছেলে একটা। তো আমি বললাম ড্রিঙ্ক করেছো কেন? বললো যে গুরুজি বললেন একটু খেয়ে নে, তাহলে গানটা ভালো হবে। মানে কি গুরুজি, আর তার সেরকমই ছাত্র ছিল। তো যাই হোক, তো এরকমভাবে আর কি শুরু, এবং তারপরে তো আলটিমেটলি ব্রেক থ্রু বলতে গেলে স্মৃতি তুমি বেদনা, মানে 52 সালে মারা গেলেন 32 বছর বয়সে শৈললাল চক্রবর্তী, ওনার 1920 সালে জন্ম ছিল। ওই যে স্মৃতি তুমি বেদনা, ওই থেকে চলতে শুরু করলো আর কি শ্যামল মিত্রের জয়যাত্রা। আর উত্তম কাকুর অরুণ, আমার ঠাকুমা কিন্তু আমাদের নৈহাটি বাড়িতে তো বেশ কয়েকবার গেছে আমার দাদার মুখে ভাতে, তার ছবিটা ঘোরে এখন উত্তম কাকু সাবু আন্টি দুজনে মিলে খাচ্ছে, বাবা ওই আমার ফেসবুকে খুব আছে, নৈহাটির ছাদে বসে। আমার ঠাকুমা কিন্তু বরাবর অরুণ নামেই ডাকত, অরুণ, ওই যেহেতু এরকমভাবে আলাপ হয়েছিল। তো সেই বন্ধুত্বটা বা সেই রিলেশনটা কিন্তু শেষ পর্যন্ত ছিল, যে কারণে কিনা জানি না, মানে ওই জায়গাটা বলার হয়তো একটা অধিকার ছিল বলেই দেয়ানেয়া সিনেমার মাঝপথে 1 মাসের জন্য শুটিং বন্ধ করে দিয়েছিল। তার কারণ হচ্ছে গিরিশ মুখার্জি রোড ছেড়ে ওই সময়ে ময়রা স্ট্রিটে গিয়ে উত্তম কাকু চলে গেছিলেন, যে এটা কী করছিস, বলে আমাকে সময় দে, 1 মাস সময় দে, বলে তার শুটিং স্টপ। তারপরে বাবা বললেন যে কোথায়, আর আরও বেশি অ্যাটাচড হয়ে গেল। যাই হোক, এটাও ঠিক যে বেনু আন্টি না থাকলে উত্তম কাকু অনেক আগে মারা যেত। বেনু আন্টি ওনাকে যেরকমভাবে দেখভাল করেছেন, এই নিয়ে অনেক কথাও হতে পারে, আমি যতটুকু শুনেছি, যতটুকু দেখেছি, আমার তাই বলছি। শ্যামল মিত্র আর উত্তম কুমারের কথা হলে তো গানের ব্যাপার একটা দুটো তো আসেই। দেয়ানেয়া থেকে যদি আপনি যদি একটু গিয়ে যদি শোনেন, দেয়ানেয়া সিনেমাটাই তো হচ্ছে বাবার ওই বাড়ি ছেড়ে চলে আসা, স্ট্রাগল করা, লুকি লুকি মাকে দেখতে যাওয়া, এই গল্পটাই, এটাই। আচ্ছা, প্রডিউসার তো উনি ছিলেন। হ্যাঁ, না সেটার একটা কারণ ছিল, আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি প্রোডাকশনে গেলে কেন? বলছে তখন একটা জিনিস হয়েছিল যে উত্তমের লিপে গান, দ্যাট মেক্স আ ডিফারেন্স। সবাই চেষ্টা করেছে। বাবার 1956 সালে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, তো এখনো এভারগ্রিন হিট, কিন্তু তারপরে সেরকমভাবে আর নেই সে অর্থে। তো বললে যে আমাকে তাহলে আমার নিজের মতোই একটা রাস্তা বার করতে হবে। দেন হি প্রডিউসড। আচ্ছা, এই কারণে যে উত্তমের লিপের গানগুলো আমাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। তার মানে দুটো ব্যাপার হলো, এক হচ্ছে নিজের গল্প বলা হলো, নিজের জীবনের গল্প বলা হলো, এবং একটা দিস্তে খাতায় লেখা, গৌরী কাকু এটাকে দিস্তে খাতায় লিখেছিলেন গল্পটা, সেটাকে তারপর বিধায়ক ভট্টাচার্য স্ক্রিপ্ট তৈরি করেছিলেন। আচ্ছা, আছে আপনার কাছে সেসব? কিচ্ছু নেই। এগুলো দেখা গেলে ওই স্ক্রিপ্ট কোথায় পাবো? দেয়ানের একটা গান, 2 লাইন। দেখুন, দেয়ানের মানে সব গানগুলোই সব ভালো, সুপার। একটা গান নিয়ে কোনো আলোচনাই হয় না, সেটা হচ্ছে
যার কাছে গান শিখেছিলেন সেই সময় পণ্ডিত চিন্ময় লাহিড়ী, তাকে দিয়ে কিন্তু টাইটেল সংটা গাইয়েছিলেন। টাইটেল সংটা চিন্ময় লাহিড়ী গাওয়া, এবং চিন্ময় লাহিড়ীর ছাত্রছাত্রীরা সবাই বলে, তখন আমার মনে আছে পারভিন সুলতানা থেকে আরম্ভ করে সব এরা কিন্তু সব ছাত্রছাত্রীরা, বাবাও সেখানে বসে আছে, বাবা কন্ট্যাক্ট করছে, বাবার সুরে চিন্ময় লাহিড়ী গিয়েছিলেন। তো কোনটা গাইবো বলুন? আর তো যে কোনো আপনার যে কোনো একটা, প্রত্যেকটা ভালো, মানে কোনোটা বলার কোনো ব্যাপার নেই, যেটা ইচ্ছে আপনার, আমি কোনো কিছু জোর করবো না। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। অপূর্ব, সব কটা গানই সব ভালো, মানে কোনোটা বলার। এইবারে একটু এগিয়ে গিয়ে একটু বলি বন পলাশির পদাবলী, এটার তো অনেক গল্প থাকার কথা। মন পলাশী পদাবলী হচ্ছে, আপনি যেটা খানিকক্ষণ আগে বলছিলেন যে শিল্পী সংসদ, তখন একটাই, সমস্ত আর্টিস্টদের নিয়ে একটাই সংস্থা ছিল, সেটা হচ্ছে অভিনেত্রী সংঘ। তো অভিনেত্রী সংঘের যারা ছিলেন তার মধ্যে সবাই ছিল। এবার উত্তম কাকুর সঙ্গে কারোর কারোর অমিল মতো পার্থক্য হচ্ছিল। তখন ওইখান থেকে উত্তম কাকু বেরিয়ে আসে, এসে শিল্পী সংসদ তৈরি হয়, এবং তার 5 জন যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন তার মধ্যে একজন ছিলেন আমার বাবা, বিকাশ রায় ছিলেন, অনিল কাকু, অনিল চট্টোপাধ্যায় ছিলেন, অর্ধেন্দু মুখার্জি ছিলেন, আর বোধহয় বুড়ো কাকু ছিলেন, মানে তরুণ কুমার। তো এবার যে কোনো একটা সংস্থা চালাতে গেলে তো ইউনিট ফান্ড, সেটা কি করে হবে? লোকের কাছে চাইতে চেয়ে চেয়ে তো ফান্ড তৈরি করা যায় না, কত করে। তখন ওরা ঠিক করে যে একটা ফিল্ম তৈরি করব, ফিল্মটা যারা যারা কাজ করবে সবাই বিনামূল্যে করবে, শুধুমাত্র যারা জুনিয়র টেকনিশিয়ানস দে উইল বি পেড, তাদেরকে টাকা দেওয়া হবে। এইভাবে ফিল্ম তৈরি হলো। রমাপদ চৌধুরীর সেই অসাধারণ একটা উপন্যাস নিয়ে যে ফিল্ম তৈরি করা যায়, এই ভাবনাটা থেকেই লোকে বেরিয়ে পড়েছিল, কারণ উপন্যাস থেকে তৈরি করা মুশকিল, কারণ এত বড় স্পেকট্রাম হয়। উত্তম কুমার শোড দ্য ওয়ে, যেটা একটা উপন্যাসকে কীভাবে ফিল্মের মধ্যে আনা যায়। কারণ উত্তম কাকুর একটা তো, মানে এটা বাবার কাছে শোনা, আমার দু একটা কিছু ঘটনা মনে আছে, কিন্তু একটা সময়ের পরে একটা ফিল্মে কে কাজ করছে, কিভাবে কাজ করছে, এটাও কিন্তু ডিকটেট করতেন উত্তম। তো সেই কারণে মানে বলা যেতে পারে, আমি বলছি না যে সত্যজিৎ রায়কে বলেছেন নায়ক পেন চাইতে পারে না, মেনে নিয়েছিলেন। তো এই যে জায়গাটা ওনার, সেটা ভদ্রলোক বাঙালিরা তারা উপেক্ষা করেছে। উত্তম আজকে 100 বছর তাদের মানতে হবে যে সে সবার থেকে উপরে ছিল, সর্বোত্তম এবং সর্বোত্তম। এবং উনি দেখিয়ে দিলেন যে একটা উপন্যাসকে কিভাবে ফিল্মে পরিণত করা যায়। উপন্যাসের এই গল্পটাই আলাদা, এটা এরকম নয়, মানে উনি যেটা করেছেন অনেকটা চেঞ্জ, অনেকখানি চেঞ্জ। ফিল্মের ভাষা তো চেঞ্জ হবেই, তাই ফিল্মের জন্য সেই কম্প্রোমাইজটা তো করতেই হবে। সেইখানে সেটাই বলছি, মানে উনি দেখালেন যে একটা উপন্যাসকে কীভাবে ফিল্মে তৈরি করা যায়। কারণ উপন্যাসে মার্ডারটা দেখাই না, একটা ওই কাটারিটা পড়ে আছে ওই অবধি, কিন্তু এখানে ওইটা না দেখালে তো ওই জায়গাটা তৈরি হবে না। একদম ফিল্মের ভাষাটা আলাদা, উপন্যাসের ভাষা আলাদা, নাটকের ভাষা আলাদা। নাটকের যার জন্য বলা উচিত না, বহু অসাধারণ নাটক, মানে নাট্য ব্যক্তিত্ব, তারা কিন্তু ফিল্মের অ্যাক্টিংটা কোনোদিন করতে পারেননি, যার জন্য হয়নি, খুব কম হয়েছে। উৎপল দত্ত ছেড়ে দিন, একদম এক্সেপশন ছাড়া। তো সেখানে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এরকম একটা এত বড় একটা স্পেকট্রামে এত বড় পটবিন্যাসে কী করে করব। প্লাস এই যে সবাই যে আমাদের রয়েছে তাদের সবাইকে কী করে ইনক্লুড করব, যার জন্য উনি খুব বিশ্বাস করতেন মিউজিক ইজ একটা
কি বলবো, মানে একটা প্ল্যাটফর্ম যেটা দিয়ে অনেক কিছু বলা যায়, যার জন্য উনি যদি একটা ফিল্মের অ্যাক্টিং করছেন এবং সেই ফিল্মের গান সেই স্টুডিওতেই রেকর্ডিং হচ্ছে, উনি কিন্তু গিয়ে হাজির হয়ে যেতেন এবং বলতেন এটা একটু এরম করলে ভালো হয়। এই যে তার কারণ ভীষণভাবে বিশ্বাস করতেন গান সঙ্গীত এমন একটা আপনি এটা জিনিস। একটা উদাহরণ দিন, এই উদাহরণটাই দিন। এই উদাহরণ তো একটা তো আছে গানে ভুবন ভরি দেবে। হ্যাঁ, মানে আমার বাবা বন পলাশির পদাবলীর একটা গানের আপনার সঙ্গে আগের দিন কথা হয়েছে, আমি আর বলছি না, ওই জন্য আপনি বলুন। বন পলাশির মানে একটা গান যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে ওই যে ভোলা মন হায়, এই যে বাবা গাইছিলেন ভোলা মন, মানে ভোলাটা বড় করে, তখন এসে বল বাবাকে খুব বাবু বলে ডাক, বাবু একটা কাজ করবি, ভোলাটা একসঙ্গে বল, তাহলে আমার লিপে যখন আসবে ভো আর কখন লা বলছিস, এই কারণ আমি তো অত সময় নিতে পারবো না যে বারবার কাট হবে, তুই ভোলা বল। মানে এই ছোট ছোট জিনিসগুলো এটা হোক, প্রথম এইটুকুনি একটু হোক। ভোলা মন হায় মনের কথা কারে বলিয়া, অমন করে ছিড়ল কেনে এক তারাটার তার, তোর উদাস বাউল নেই তো বাউলার, ভোলা মন আমার। অপূর্ব। আরেকটা গানে আমি বলছি, এটা বাবার কাছে শোনা, বলে এমনি সব ঠিক আছে, এটা NT1 গানে ভুবন ভরি দেবে গানটা হচ্ছে, বাবা বলছেন দেয়ানে, বাবা বলছেন আমি যতবারই গাইছি ততবারই বসে রয়েছে, বাবু আরেকটু প্যাশন দে, আরেকটু প্যাশন দে, শেষ পর্যন্ত মানে যেটা কোনো দিন হয়নি, মানে একটা বরঞ্চ একটা ওয়ানে রাখ, মানে দুটোর বেশি কোনো দিন রেকর্ড করেইনি মা বাবা হেমন্ত জুটি, এটা মানে একটা ইজ ওকে, মানে এতটাই কমপ্লিট আর্টিস্ট ছিলেন তারা। ওই গানটা 7 বার রেকর্ড করতে, 7th টাইমে গিয়ে উত্তম হবে নাও ইটস ওকে। কোথায় আটকাচ্ছিল, মানে তার কোন জায়গাটা পছন্দ? প্যাশন, প্যাশন। আচ্ছা, এই যে যেটা বলে অনেকে গানে ভুবন, না গানে ভুবন ভরিয়ে দেবে, এই যে বলাটা, প্যাশনটা, এটা আর একটু দুটো লাইন হোক, এটা বড্ড ভালো, বড্ড ভালো গান, মানে কি, মানে ছাড়া যায় না, গান তো শেষ নেই। তাই গান শোনাতে হায় কণ্ঠ কেঁপে যায়, তারে হাসি মুখে যেতে দাও, শেষবার শুনে না, মনে রেখো তারে শেষ গান, মানে এই যে অস্ফুটে বলাটা, গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। এখনো চোখে জল এসে যায় এই গানটার জন্যই, অথচ দেখুন হ্যাপি এন্ডিং সব ভালো, কিন্তু এই একটা গান একদমই। বন পলাশির পদাবলী শুটিংয়ের কোনো গল্প যেখানে উনি থাকছেন বা রেকর্ডিংয়ের একটা আমি এটা অধীরদার কাছে শেখা, মানে যেটা বলতে যাচ্ছিলাম যে সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া, সেখানে যে কোনো একজনকে সুরকার দিতেই পারতেন না, সেখানে নচি কাকু, নচিকেতা ঘোষ সুর করেছিলেন, সতীনাথ কাকু সুর করেছিলেন, বাবার সুর ছিল, অধীর বাগচির সুর ছিল, যেহেতু অনিল বাগচি তখন জাস্ট নেই আর কি, এরকম হবে। আচ্ছা, সেই কারণে কি অধীর বাগচি? তো এটা অধীরদার কাছে শোনা, NT1 অধীরদার সুরে দুটো গান ছিল বাবার, একটা অধীরদার নিজের গাওয়াও গান ছিল,
ও তোর নিজের সুখের তরে। ওই তো বলতো আমি তোর বাবাকে নকল করতাম তো, হ্যাঁ তোমার গাওয়া শুনে বোঝা যায়। তো বাগবাজারে থাকতো, বলে অর্ধেক রাস্তা চলে এসছি, মানে বাসে করে আসছে, হ্যাঁ যাবো ঠিক আছে, হঠাৎ মনে হয় গানের কথা আনেনি, ওইখানে বসে গান তুলবে। এই যে আমার অনেক পরিচিত বন্ধু বান্ধবরা সমসাময়িকরা বলে অনেক দিন ধরে রিহার্সাল টিহার্সাল কিচ্ছু হতো না, আমি কোনোদিন দেখিনি। আমি আমার জবে থেকে দেখা, আমি দেখেছি গান তুলেছে, পরের দিন রেকর্ডিং কিংবা গান তুললো, সঙ্গে সঙ্গে রেকর্ডিং করে দিল। এটা ওরা করতে পারতো, ওই জন্য জন্মেছিল। বলছে মাঝ পথে তখন তো মোবাইল ফোনের ব্যাপার নেই, বলে আমার তো হাত পা কাঁপতে এমন করেছে, সঙ্গে সঙ্গে ওখান থেকে ট্যাক্সি নিয়েছি। ট্যাক্সি তখন তো এত ভিড় ছিল না, তবুও ট্যাক্সি নিয়ে বাড়ি থেকে নিয়ে যখন গিয়ে পৌঁছেছি, সন্ধেবেলায় রেকর্ডিং ছিল NT1-এ, আধ ঘন্টা 45 মিনিট লেট। মানে এরা কিন্তু কোনোদিন টাইমে 5 মিনিট আগে আসবে, 5 মিনিট পরে আসবে না, এরকম একটা ব্যাপার ছিল। দে ওয়ার ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট দ্যাট। মানে এরকমও হয়েছে যে রাধাকান্ত নন্দী তবলা বাজাতে, এই দরকার নেই, লেট চলবে না। তো এইবার কি বলে, অদিতিও বলছি গিয়ে পৌঁছেছি, বলে দুটো বাঘ বসে আছে থমথমে মুখে, দুজনের হাতে সিগারেট। আমার বাবা ভীষণ সিগারেট খেতে, উত্তমবাবু খেতেন। বাবা হাতে সিগারেট নিয়ে রেকর্ডিংও করতো, মানে যখন, হ্যাঁ তখন তো এসি বেসি ছিল না, হাতে সিগারেট নিয়ে, মানে যখন মিউজিক হচ্ছে তখন পাফ করছে আবার গিয়ে দিচ্ছে। হেমন্ত মুখোপাধ্যায় তাই শুনেছি, হেমন্ত যে একটু খুব সিগারেট খেত গানের সময়, রেকর্ডিং আছে। বাবা হাতে সিগারেট নিয়ে, মানে এটা আমি দেখেছি। তো যাই হোক, তো খাচ্ছে। শুধু ছোট্ট একটা প্রশ্ন, এত দেরি কেন? মানে আমার বাবা এবার এখন লেট করতে শুরু করেছিস, পরে কি হবে, এই যে ব্যাপারটা, সেটা মধ্যস্থতা হচ্ছে উত্তম। আচ্ছা ঠিক আছে, চল গান শোনা। বাবা বলছে একবার শুনবো একবার গাইবো, মানে এরকম, মানে ভয় দেখাচ্ছে আর কি। যাই হোক, সে তো অসাধারণ গান হলো। একটা হচ্ছে আমার মনটা টানে ঘরের পানে, কোথায় আমার ঘর সে, মন ঘর আমি বাঁধে সে ঘর, আশার খুঁটি দিয়া, হায় রে ভাগ্য যে হয় পর। এটা আর একটা হচ্ছে, দুটো পরস্পর বিপরীত ধর্মী গান। এই দিন কেটে দিন দিন তা লাই চেনটা পেয়ে গেছি, নেই কোনো আর চিন্তা, বাস চালাচ্ছে গাইছে। তো মানে এইরকম আর কি ব্যাপার। আহা মরি মরি তো শ্যামল মিত্রেরই সুর ছিল। হ্যাঁ, বাবার সুর তিনটে, হ্যাঁ, আহা মরি মরি, দেখুক পাড়া পড়শি, বললাম এটা বললাম, এগুলো সব থেকে হিট। এখানে কিন্তু মান্না জেঠুরও গান ছিল, সবাইকে, কিন্তু সেই গানগুলো খুব একটা পপুলার হয়নি। সতীনাথ কাকুর সুরে দুটো গান ছিল, দুটো গানই খুব হিট ছিল। একটা হচ্ছে যখন ফিল্মটা দেখে সবাই বেরিয়ে যাচ্ছে, মানে ফাঁসি হয়ে গেছে, লোক বেরিয়ে যাচ্ছে, তখন এই তো ভবের খেলা, সাগরে মিশিলে নদীর মরণ নাহি হয়। এটার উৎপলা পিসি ছিল, বহুদিন পরে ভ্রমণ এসেছে পদ্মবনে, ইত্যাদি। মাধবী মুখোপাধ্যায় কদিন আগে বললেন একটা ঘটনা, যে আমি তো উত্তম কুমারের সঙ্গে এতগুলো ছবিতে অভিনয় করেছি, ডিরেক্টর হিসেবে তাকে অন্যভাবে দেখলাম, তখন মনে হচ্ছে না যে তার কোনো ট্যান্ট্রাম নেই, মনে হচ্ছে না যে আমি অভিনয়, আমার রোদে পুড়ছেন, জলে ভিজছেন, হ্যাঁ একজন ডিরেক্টর যারা মাটিতে বসে পড়ছেন, হ্যাঁ মানে কোথাও মনে হচ্ছে না যে আমার অঙ্কালো হয়ে যাবে, আমাকে মানে মনে হচ্ছে না। এবার প্রত্যেকটা বিষয়ে উনি ভীষণভাবে জানতেন। 4 ঘন্টা এত বড় সিনেমা, টেকনিক্যাল জায়গাটাও ভীষণভাবে। এই যে আপনি তখন বললেন না যে আপনার কথাটার সঙ্গে ওটা মিল পেলাম বলে বললাম, যে বললেন যে অন্য অন্য ডিরেক্টরদেরকে উনি বলতেন বা ডিকটেট করতেন বলা যেতে পারে, এইখানটা এই লাইটটা না করে এরকমভাবে লাইটিংটা করো। মানে একটা ক্যামেরাম্যানের কাজ কিন্তু ক্যামেরা হ্যান্ডেল করা নয়, যে কেউ করতে পারে। লাইটটা বটে, আসল হচ্ছে লাইটটা এবং ফ্রেমিংটা, এইটা যিনি ভালো করতে পারেন সে ভালো সিনেমাটোগ্রাফার।
না এটা এটা এই জিনিসটা ভীষণ মানে এরকমও হয়েছে যে একটা হয়ে গেছে শর্ট, ডিরেক্টর ওকে করে দিয়েছে, কিন্তু ওনার চোখে পড়েছে লাইটটা ঠিক নেই। এবার সে এসে কিছু বলার আগে মানে সে নেমে আসে যে আমার ওইখানটা একটু আরেকটা টেক নেবো, মানে বললেনই না, বললেনই না। মানে এই কারণেই তো মানুষ ভালোবাসে, মানুষের কাছে তো শুধু আমি বিরাট কিছু বললে তো হবে না, আজকে মানুষ ভালোবাসে। আজকে যারাই এই ধরনের মানে মানুষের পাশে থেকেছে, বিশেষ করে যারা এই জুনিয়র টেকনিশিয়ানস বা এই ধরনের, তাদের জন্য উনি তো রাস্তায়ও নামতেন। ইনফ্যাক্ট এখনও যে শিল্পী সংসদের মেন দুই পৃথিবী শিল্পী সংসদের করে হয়েছিল এই, কিন্তু এখনও বন পলাশির পদাবলীর টাকাটাই কিন্তু মেন ফান্ড। এখনও সে ক্যামেরাম্যান হোক, এডিটর হোক, যাদের কাজ নেই তাদের কিন্তু ওই শিল্পী সংসদ থেকে টাকাটা কিন্তু ব্যাপারটা কি এনারা যে করতেন কোনোদিন লোককে বলতেন, আর এখন যদি আমি ভাবিও স্বপ্নে আমি বলতে শুরু করে দিলাম, কিন্তু আলটিমেটলি করে না। বারে বারে বলতে চাই যে এই যে ভদ্রলোকরা মুখ ফিরিয়েছেন, নাক ছিটকেছেন, তাদের কিন্তু একটু বোঝার জায়গাটা এসছে। উত্তম কুমারের শতবর্ষে তারা একটু তাকে প্রণাম করুক, এটাই তাদের কাছে অনুরোধ। আপনি আমাকে এবারে একটু একদম শেষ দিকে চলে এসেছি প্রায়। শ্যামল মিত্রের দুই বন্ধু উত্তম কুমার এবং কিশোর কুমার, তারা সবাই একসঙ্গে কাজ করলেন অমানুষে আর আনন্দ আশ্রমে। এইটার কোনো গল্প? অমানুষ তৈরি হওয়ার কারণটা হচ্ছে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়া, আসল কারণটা হচ্ছে এটা। সেখানে বঙ্গবন্ধু বাংলাদেশ হলো, বঙ্গবন্ধুর আহ্বানে সমস্ত বিশিষ্ট মানুষরা, সর্বক্ষেত্রের মানুষরা, বাঙালি যারা সারা ভারতবর্ষের, তিনি আমন্ত্রণ জানালেন চা চক্র, এবং বড় বিশাল সে লক্ষ লক্ষ মানুষের এতে সমাবেশে অনুষ্ঠানও হয়েছিল। না সেটি বাঙালি অথচ কালচারাল অনুষ্ঠান হবে না, তা তো হতে পারে না। সেইখানে শক্তি সামন্ত গেছিলেন এবং তিনি বলেন যে আমি জানতাম যে আপনারা পপুলার, কিন্তু এত পপুলার আমার কোনো আইডিয়া ছিল না। মানে বাবা বলছে যে তখন তো এই এখন যেখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানে ছিল না, আগে যেটা মিলিটারি পল্টন ছিল তার ভেতরে এয়ারপোর্ট ছিল। সে প্লেন গিয়ে নেমেছে, তারপর থেকে আর মাটিতে পা পড়েনি, মানুষের মাথায় মাথায় যাচ্ছে। আচ্ছা। এবং মানুষ গাইছে তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা ইত্যাদি গান। মানে সে পাগলের মতো আর কি। মানে এরকমও আছে, এখনও আছে এসব, জানি না তাদেরকে এখন কোথায় পাঠিয়ে দিয়েছে কিনা। যাই হোক, যারা বঙ্গবন্ধুর কাছের মানুষ ছিলেন, মানে এরকমও হয়েছে যে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে চা খাওয়ার জন্য একটু দেরি হয়ে গেছে, এয়ার ইন্ডিয়া ফ্লাইট ছেড়ে দেবে, ওরা গিয়ে দাঁড় করিয়ে গেছে, যতক্ষণ ওরা আসে ওনারা উঠবেন তারপর যাবেন, এরকম টাইপের আর কি, ভীষণ ইমোশনাল। তো সেইটা থেকে উনি তখন ডিসাইড করেন যে আমি একটা বাংলা ফিল্ম করব, এবং তাতে A to Z সকলে বাঙালি হবে, সে বম্বের হোক, ম্যাড্রাসের হোক, ফ্রান্সের হোক, আমেরিকার হোক কি কলকাতার হোক। ন্যাচারালি ভাবা হলো গল্প, শক্তিবোধ রাজগুরুর গল্প ভাবা হলো, নয়া বসত, হিরো হিরোইন ঠিক হলো, উত্তম কুমার, শর্মিলা ঠাকুর, মিউজিক ডিরেক্টর ঠিক হলো। তখন গায়ক যখন রেকর্ডিং হবে আর কি, কথাবার্তা চলছে, মানে এর আগে স্ক্রিপ্ট হলো, স্ক্রিপ্ট পড়া নিয়ে বিরাট তুলকালাম। মানে শেষে নয়া বসতে ছিল হচ্ছে উত্তম কুমার যে রোলটা করেছে মধু, সে স্যাক্রিফাইস করছে লেখা, মানে শর্মিলা ঠাকুর যে সে ওই এর সঙ্গে মানে ইন্সপেক্টর যেটা অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গে চলে যাচ্ছে, মধু স্যাক্রিফাইস করছে, বলছে বাংলাতে উত্তম কুমার ফেলিয়ার লাভ চলবে না, গল্প চেঞ্জ করো। সে গল্প চেঞ্জ হয়ে নামও চেঞ্জ হলো, অমানুষ হলো। এবার ফ্যাসাদে পড়েছিল হচ্ছে একটাই পয়েন্ট ছিল যে বম্বেতে রেকর্ডিং হবে, বলে যে দেখুন যে আমি তো কলকাতায় গিয়ে রেকর্ডিং করবো ইত্যাদি, এখানে টেকনিক্যালি অনেক বেশি সাউন্ড, এটা আপনাদের মানতে হবে, কলকাতা এখনও অনেক পিছিয়ে রয়েছে, তো এখানে এসে রেকর্ডিং করুন। মানে এই যে বাংলা, তাহলে কি তাদের কেউ নিয়ে আসবেন? বুঝি দেখুন, আপনাকে ফুল বাঙালি যে হতেই হবে সেটা কিন্তু না, আধা বাঙালি হলে হবে। তখন আশা ভোসলে বাংলা গান
করে এবং সে বাংলা কথা বলতে পারে। এই কারণে একমাত্র আশা ভোসলে ছিল যে বলতে গেলে অবাঙালি, আচ্ছা, মানে বাকি সবাই বাঙালি আর বাকি সবাই বাঙালি, সিনেমাটোগ্রাফার থেকে এডিটর থেকে সব বাঙালি। অ্যাসিস্ট্যান্ট প্রভাত রায় ছিলেন। প্রভাতদা তো প্রথম শটটা দিয়েছিলেন, ওই যে টুপি পরে দূরে যেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, উত্তম কুমারের জায়গায় যিনি, এই যে নৌকাটা আসছে দূর থেকে, হ্যাঁ ওই দূর থেকে দেখা যখন মানুষের দুঃখে গানটা হচ্ছে, টুপি পরে বসে আছে এরকম করে, প্রভাতদা। রেকর্ডিং এর গল্প, রেকর্ডিং এর গল্প হচ্ছে যে দুটো গান প্রথম রেকর্ড করে নিয়ে এসেছিল। একটা হচ্ছে এই বিপিন বাবুর কারণ সুধা, মানে এইগুলো কিন্তু শুরু হবার পরে মাঝপথে গিয়ে কিন্তু ঠিক হয় যে এরকম একটা ইউনিট নিয়ে আমি কাজ করছি, ওয়াই নট ইন হিন্দি অলসো। আচ্ছা, যার জন্য হিন্দিটার জন্য কিন্তু পুরোটা রিশুট করেছেন, ইট ওয়াজ নট ডাবড। প্রত্যেকটা গানও আলাদা, শুধুমাত্র যদি হই চোর কাঁটা ওটার হিন্দিটা একই সুর, সব আলাদা সুর। সুর নিয়ে প্রথমে বলি, সুর নিয়ে হচ্ছে না, প্রথমে বলি অন্য গানটা। এই দুটো গান হয়ে গেল, এসে শোনালো। এবারে মুশকিল হলো কি আসে এবারই খেলাঘর নিয়ে গান টান তুলে দিয়েছে, খুব কঠিন গান, কি ভালো দাদাবাবু কি সুর টুর করেছেন, এ সময় একটু ভাবতে হবে, ভালো করে গাইতে হবে, এসব করে তো হয়ে গেছে। কিশোর কুমার, হ্যাঁ। এবার একদিন না দুদিন পরে ফোন করেছে, হ্যাঁ বলুন, শোনা ওটা ভীষণ কঠিন লাগছে গাইতে বাবা। মানে আপনি কি সুন্দর গাইলেন, না 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 ওরে বাবা, আমার বদনাম হয়ে যাবে, এইসব বলছে। তখন আলটিমেটলি কি হতে পারে, আলটিমেটলি জানা গেল ওনার সঙ্গে তো রুমাদির মাঝে মাঝে কথা হতো, রুমা গোটা কথা বলেছে এরকম শ্যামলদা একটা গান দিয়েছে, দারুণ গানটা, কিন্তু এটা ইট মাইট বি, মানে তার আগে কি ছিল, কিশোর কুমারও কিন্তু চাইতেন যে উত্তম কুমারের লিপে আমার বাংলা গান আসুক, কিন্তু ইট ওয়াজ আ ফেলিওর ইন রাজকুমারী, সেভাবে পপুলার হয়নি গানগুলো। এটা কিন্তু আমার একটা বলছে কী গান বলে তো, রুমাদি বলছে খবরদার তুমি গাইবে না। কেন? বলে এই গান আমরা 55 সালে আমরা শুনেছি, মানে এটা 74-এর কথা হচ্ছে, 73-এর কথা হচ্ছে, 55-তে আমরা শুনেছি ও শ্যামলদার যেভাবে মেলোডি ওর তোমার নেই, তুমি খাড়া খাড়া গাইবে, তুমি গেও না, তোমার বদনাম হয়ে যাবে। ব্যাস ফোন করে বলেছে আমি গাইব না। খাড়া খাড়া মানে স্ট্রেট আর কি, হ্যাঁ স্ট্রেট গান তো উনি, হ্যাঁ। ওই ইমোশনটা তোমার হবে নাকি? শ্যামলদার শ্যামলদা কি সুন্দর গাইছিল গানটা, এসব বলেছিল, হয়তো না করে দিয়ে এসব বলেছে। বাবা বলছে শুনুন, বাংলা ছবিতে আপনি যেটা বলছেন হয় না, এটা হিন্দিতে হয়, একই হিরোর লিপে, একটা আপনি গাইলেন, একটা রবি সাহেব গাইলো, একটা মান্নাদা গাইলো, একটা মুকেশ সাহেব গাইলো। বাংলাতে যখন হেমন্তদা গিয়েছে উত্তমের লিপি সবই হেমন্তদা গিয়েছে, যখন মান্নাদা গিয়েছে উত্তমের লিপি সবই, যখন আমি গেছি আমি সব গিয়েছি। এখন আপনি একটা গান গেয়ে ফেলেছেন, তাহলে ওটা ফেলে দিতে হয়। না 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 ওর বিপিন বাবুর গান শুধু দারুণ গান, আমি গীতে হবে, তাহলে এটা গাইতে হবে। দাঁড়ান, তখন ওই আগে তো স্কুল ছিল, ওই ছোট্ট সোনির একটা টেপ রেকর্ডার বেরিয়েছিল, সেইটাতে লেখেন রেকর্ডিং করে দিয়ে যান, আজ থেকে ঠিক 1 মাস পরে গানটা গাইব, প্র্যাকটিস করবেন। 1 মাস পরে গানটা গিয়েছিলেন, দ্যাট টু বি ন্যাচারাল স্কেল, মানে বম্বেতে বি ন্যাচারাল, বি ফ্ল্যাটের কোনো গল্পই নেই, মানে শুরুই হয় ডি মানে উঁচু স্কেলে, যে কারণে কিন্তু ইট ওয়াজ আ ফেলিওর ইন রাজকুমারী। আচ্ছা, শুধু কেন, এটা উত্তম করে গলা নয়, এই যে কি আশায় বাঁধি, এই জায়গাটা নিল, এবং গানটা গেয়ে উনি ফিল করেছিলেন, কেঁদে ফেলেছিলেন। এটা একটা ব্যাপার। হাই গো হৃদয়, যেখান থেকে ওই সব মানে এটাই তো মানে দেখে গাইছেন, তখন তো কণ্ঠস্থ করে গাইছে। এটা বোধহয় ফিল্মফেয়ার পেয়েছিলেন, এই গানটা বোধহয় ফিল্মফেয়ার পাওয়া। দিলাসা, এবার দিলাসা যখন তৈরি করছে, হ্যাঁ দিলাসা যখন তৈরি করছে, শক্তি সামন্ত বলছে শ্যামলদা ওই গানটার যে প্যাশন এটার মধ্যে নেই, আর বাবা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে আপনি একটা যা ভুল করছেন, বাঙালির প্যাশন আর অল ইন্ডিয়া লেভেলের প্যাশন এক নয়। এটা আপনি একটু ব্যাখ্যা করুন তো, এটা দুর্দান্ত, আমি বুঝতে পারছি। মানে বাঙালিদের যে প্যাশনটা, দেখুন বাঙালি জাতিটা এমন হবে, অনেক ভাঙাচোরা
রাজনৈতিক ওঠা পড়া, সবার থেকে দেশ আলাদা। গড়া থেকে আরম্ভ করে তার জন্য আন্দোলন, এই যে জিনিসটা, এবং বাংলার মাটিটাই এমন যে এই যে নদী, মাটি, রূপ রসগন্ধ যাই বলুন না কেন, এইটার একটা এসেন্স বাঙালিদের একটা অন্যরকম। সেটা কিন্তু সারা ভারতের রুক্ষ জায়গায় কখনো ওই এসেন্স হবে না। মানুষের ভাবনাটাই অন্যরকম। আমরা খেতে ভালোবাসি, আমরা গান করতে ভালোবাসি, আমরা কবিতা লিখতে ভালোবাসি, চর্চা। আমরা আলোচনা করতে ভালোবাসি, আমরা রাজনীতি করতে ভালোবাসি, আবার আমরা ভালোবাসতেও ভালোবাসি। এই যে এতগুলো জায়গা, এটা আপনি বলুন তো অন্য কোন জাতের মধ্যে আছে? কেউ প্রচণ্ড রাউডি, কেউ ভীষণভাবে কেউ কিছুই বুঝে না, আনন্দে চলেছে। কিন্তু বাঙালির মধ্যে সব কটার জিনিস রয়েছে। সবার মধ্যে সব কিছু থাকবে এটা তো স্বাভাবিক না। কিন্তু ওভারঅল বাঙালি জাতের ওভারঅল বাঙালির এইটা কিন্তু স্টিল হি ওয়াজ নট মানে ইমপ্রেসড। তা এরা তো ওই যেটা হারমোনিয়াম বাজতো সেটাই শুরু বলে, তারা দেখুন বলে গানের কথাটা নিয়ে আরও দুটো সুর করে দিয়েছে 10-15 মিনিটের মধ্যে। এবার শক্তির মধ্যে অ্যাবসলিউটলি পারপ্লেক্সড। আমাকে 2 দিন সময় দিন, আমি একটু শুনে থার্ড ডে এসে বলছেন ইউ আর কারেক্ট, ওইটাই ঠিক হবে। এবং কিশোর কুমার গট ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আচ্ছা, তার মানে ওটা ফিল্মফেয়ার হলো, তাহলে এটাতে কি হওয়া উচিত ছিল? বাংলায় ফিল্মফেয়ার কোথায়? সেটাই বলছি, তাহলে এটা কি হওয়া উচিত ছিল? বাঙালিদের শুনুন, বাঙালিদের হচ্ছে যতদিন আপনি বেঁচে থাকবেন, রবীন্দ্রনাথকে কম বঞ্চনা সহ্য করতে হয়েছে। যতদিন বেঁচে থাকবেন, মারা গেলে তখন হা হুতাশ কি ছিলেন উনি। মারা গেলে না, সত্যজিৎ রায় তাই হতো আমার ধারণা। এটা সবারই ব্যক্তিগত। সমালোচনা। আপনি আমার একটা কথা বলুন তো, সত্যজিৎ রায় কালের নিয়মে তো মানুষকে চলে যেতেই হবে। যেদিন মারা গেলেন, চলে গেলেন, এক পাতা জুড়ে সত্যজিৎ রায়ের আনন্দবাজারে বা সমস্ত লিডিং পেপারে বেরোলো। যারা কোনোদিন ফিল্মটাও দেখেননি সত্যজিৎ রায়, তারাও গিয়ে ভিড় করলো। একদম তাই। এদের 10% যদি গণশত্রুটা দেখতে, গণশত্রু উড হ্যাভ বিন দ্য বিগেস্ট হিট। রাইট, হয়েছে কি? ঠিক কথা। বাঙালিদের এটা নেই। এটা আমি বলছি এই কারণে, সলিল জেঠুর কাছে শুনেছিলাম যে বাঙালিরা আমার কিছু বুঝলো না, বুঝেছিস, আমাদের চলে যেতে হবে। আমার চলে যাবার 50 বছর পরে বাঙালিরা বুঝতে শুরু করবে যে সলিল চৌধুরী কি ছিলেন। আর কত লেখা, অসাধারণ অসাধারণ। মানে এই স্বর্ণযুগ, মানে আবার আলোচনা শেষে এসে ওইটাই বলতে হবে যে স্বর্ণযুগ, এই জন্যই স্বর্ণযুগ। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। তখন তাই বললাম যে আলোচনা তো শেষ হবে না, তা আবার যদি ভবিষ্যতে আবার যদি কখনো একটা সময় পাওয়া যায় আপনার সঙ্গে, এখান থেকে শুরু করবো, মানে পরের পার্টটা। আপনারা দেখলেন, আপনাদের কেমন লাগলো জানাবেন। নমস্কার।